Hello friends, welcome to Guidance Guru YouTube channel in partnership with Unacademy. Unacademy হলো ভারতের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু Unacademy হলো সেরা একটি অ্যাপ। তোমরা অ্যাপটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো এবং Unacademy যে সমস্ত ফ্রি কোর্সগুলো আছে বা ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। সেক্ষেত্রে তোমাদের একটা কোড লাগবে, কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু কোডটি ইউজ করে কিন্তু তোমরা আনএকাডেমির সমস্ত ফ্রি কোর্সের অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু আজই তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে পারো আনএকাডেমি অ্যাপ ব্যবহার করে। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 45 নম্বর প্র্যাকটিস সেট। তো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটের বা মক টেস্টের প্রথম কোশ্চেন হলো, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলন বলে একটা আন্দোলন যে শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে, সেই ঊনবিংশ শতকে নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? তোমরা যারা অ্যান্সারগুলো পারবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে একটু নিজেরা অ্যান্সারগুলো করে জানানোর চেষ্টা করো এবং প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু দেখার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন অপশন বি ডিরোজিও। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ আন্দোলন বা যেটা ইয়ং বেঙ্গল নামে পরিচিত সেই ইয়ং বেঙ্গল মুভমেন্টের প্রধান উদ্যোক্তা। রাজা রামমোহন রায় যে একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল ব্রাহ্ম সমাজ। দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন তত্ত্বাবধানী সভা এবং ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা অবশ্যই এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, বাবর কোথায় মারা গিয়েছিলেন? বাবর কোথায় মারা গিয়েছিলেন? ইট ইজ এ ট্রিকি কোশ্চেন। ট্রিকি বলছি এই কারণ তোমরা যখন অ্যান্সারটা দেবে তাহলে বুঝতে পারবে। তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বাবর কোথায় মারা গিয়েছিলেন। যেহেতু এখানে প্রশ্নটা আছে মারা গিয়েছিলেন কোথায়, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ আগ্রা। কারণ বাবর আগ্রাতেই মারা গিয়েছিলেন এবং পরবর্তীকালে বাবরের ইচ্ছা অনুযায়ী তার যে দেহাবশেষ সেটাকে কিন্তু কাবুলে স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তীকালে তার যে সমাধিস্থল সেটা কাবুলে অবস্থিত, কিন্তু তিনি মারা গিয়েছিলেন আগ্রাতে। পরবর্তী ক্ষেত্রে তার দেহাবশেষ কাবুলের বাগ ই বাবরে স্থানান্তরিত করা হয়েছিল। একটা জায়গার নামই বাগ ই বাবর, সেখানেই কিন্তু বাবরের সমাধিস্থল রয়েছে। এবং লাহোরে কার সমাধিস্থল ছিল? লাহোরে হলো সম্রাট জাহাঙ্গীরের সমাধিস্থল এবং দিল্লিতে হলো হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত। নেক্সট কোশ্চেন, ইলবার্ট বিল কত সালে পাস হয়েছিল? তাহলে ইলবার্ট বিল হচ্ছে একটা আইন, সেই আইন কত সালে পাস হয়েছিল? তোমরা যারা অ্যান্সারগুলো পারবে প্রত্যেকে কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারগুলো একটু জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইলবার্ট বিল পাস হয়েছিল কিন্তু 1883 1883 খ্রিস্টাব্দে। 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল আইনটি পাস হয়েছিল এবং এই ইলবার্ট বিল আইনটি পাস হওয়ার সময় ভারতের যে গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন লর্ড রিপন এবং তার সময়কালটা ছিল 1880 থেকে 1884। নেক্সট কোশ্চেন, লাহোরের মতি মসজিদ কে নির্মাণ করেন? খুব একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই টাইপের কোশ্চেন তিনটে আছে। অ্যাকচুয়ালি মতি মসজিদ তিনটে আছে, একটা লাহোরে অবস্থিত, একটা অবস্থিত আগ্রাতে এবং একটা অবস্থিত সেটা ছিল দিল্লিতে অবস্থিত। যেহেতু তাহলে এখানে কোশ্চেনটা বলেছে লাহোরের মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লাহোরের যে মতি মসজিদ সেটি নির্মাণ করেছিলেন অপশন বি জাহাঙ্গীরেই কিন্তু লাহোরের মতি মসজিদটি নির্মাণ করেছিলেন। এবং যেটা দিল্লির মতি মসজিদ সেটা কিন্তু নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব এবং যেটা আরেকটা ছিল দিল্লি ছাড়াও আরেকটা জায়গায় মতি মসজিদ ছিল, একটু আগে আমি বললাম, সেটা ছিল শাহজাহান নির্মাণ করেছিলেন আগ্রাতে। তাহলে তিনটি জায়গায় মতি মসজিদ ছিল, একটা ছিল দিল্লি, একটা ছিল আগ্রা এবং একটা ছিল লাহোর। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? অর্থাৎ পপুলেশন ডেন্সিটি ভারতের কোন রাজ্যের সবথেকে বেশি? তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের 2011 সেন্সাস অনুযায়ী দিতে হবে। তাহলে 2011 সেন্সাস অনুযায়ী, জনগণনা অনুযায়ী ভারতের যে রাজ্যের জনঘনত্ব সবথেকে বেশি সেটি হলো বিহার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের মধ্যে সবথেকে বেশি জনঘনত্ব হচ্ছে বিহারের। এবং এখানে যদি কোশ্চেনটা থাকতো ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে কম, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যেত
অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবথেকে কম এবং বিহারের সবথেকে বেশি। এবং জনসংখ্যা যদি অ্যান্সার চাইতো তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা সবথেকে বেশি হবে উত্তরপ্রদেশ এবং জনসংখ্যা সবথেকে কম হচ্ছে সিকিমের। নেক্সট কোশ্চেন, কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? দ্য ফেমাস কামাখ্যা টেম্পল কোন রাজ্যে অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা যারা পারবে তোমরা কাইন্ডলি একটু অ্যান্সারগুলো নিজেরা প্রথমে একটু বলার চেষ্টা করো, তারপর আমি অ্যান্সারটা তোমাদের প্রোভাইড করব। তাহলে এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে কামাখ্যা মন্দির যে রাজ্যে অবস্থিত সেটি হলো আসামে। আসাম রাজ্যে কামাখ্যা মন্দির অবস্থিত এবং এটা হচ্ছে একটা ফেমাস টেম্পল। আসামের প্রেজেন্ট গভর্নর কে আছেন? আসামের প্রেজেন্ট গভর্নর আছেন এই মুহূর্তে জগদীশ মুখী এই মুহূর্তে আসামের গভর্নর আছেন এবং আসামের যে চিফ মিনিস্টার আছেন তিনি হলেন সর্বানন্দ সোনোয়াল। আসামের ক্যাপিটাল হলো দিসপুর এবং আসামের অনেকগুলো ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক আছে, তাদের মধ্যে যেমন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু আসামে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? কুচবিহার, মালদহ, নদিয়া নাকি দক্ষিণ 24 পরগনা? তাহলে এখানে জানতে চাই যে কর্কটক্রান্তি রেখাটা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে, কারণ এই চারটা জেলায় পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নিম্নলিখিত যে জেলাটির উপর দিয়ে গেছে সেটি হলো নদিয়া জেলার উপর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কিন্তু কোচবিহার, মালদহ বা দক্ষিণ 24 পরগনা জেলার উপর যায়নি, নদিয়া জেলার উপর দিয়ে গেছে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে কর্কটক্রান্তি রেখা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের 4টি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে উপর দিয়ে গেছে। সেই 4টি ডিস্ট্রিক্ট কী কী? 4টি ডিস্ট্রিক্ট হলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট এবং বর্ধমান ডিস্ট্রিক্ট। এই 4টি জেলার উপর দিয়ে কিন্তু গেছে, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং বর্ধমান। নেক্সট কোশ্চেন, আরব মালভূমি কোথায় অবস্থিত? অর্থাৎ আরবের যে পেনিনসুলা, আরব পেনিনসুলা বা আরব মালভূমি সেটা কোথায় অবস্থিত? মানে এশিয়ার কোন অংশে অবস্থিত? তোমরা প্রত্যেকে অ্যান্সারটা একটু বলার চেষ্টা করো। যদি তোমরা না পারো তাহলে এই ম্যাপটা দেখে একটু বলার চেষ্টা করো, কারণ এই ম্যাপটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের ম্যাপটা। যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ভারত, ইন্ডিয়া এবং ভারত এশিয়াতে অবস্থিত। তাহলে এই পার্টটাকে আমরা পুরোটা এশিয়া যদি ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় যে এটা কিন্তু আরবের মালভূমি, সুতরাং এটা কিন্তু দক্ষিণ পশ্চিম এশিয়াতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দক্ষিণ পশ্চিম এশিয়াতে কিন্তু আরব মালভূমিটি অবস্থিত। সাউথ ওয়েস্টার্ন এশিয়া, সাউথ ওয়েস্ট এশিয়াতে এটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, এখানে 4টা আমাদের মেজারমেন্ট ইউনিট দেওয়া আছে এবং সেগুলি কোনগুলি কার একক সেটা আমাদের একটু ম্যাচ করতে হবে। তাহলে আশা করি তোমরা এই অ্যান্সারটা অনেকেই পারবে। তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এই অ্যান্সারটা কাইন্ডলি একটু দেওয়ার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমি যদি দেখি বিদ্যুৎ প্রবাহের একক কি হয়ে যাবে? বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট তার একক হয়ে যাবে কিন্তু অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে 2, বিদ্যুৎ প্রবাহ হয়ে যাবে অ্যাম্পিয়ার। রোধের একক কি? রোধের একক তোমরা অবশ্যই অনেকেই জানো, রোধের একক হয়ে যাবে ওহম। তাহলে বি হয়ে যাবে 1, বি হয়ে যাবে 1, রোধ হয়ে যাবে ওহম। এবং যেটা ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো ওয়াট, সি হয়ে যাবে 4, ক্ষমতার একক হয়ে যাবে 4। এবং তাপমাত্রা যেটা তার একক কিন্তু হচ্ছে ক্যালভিন, তাহলে ডি হয়ে যাবে 3। তোমরা অবশ্যই কিন্তু এই 4টি ইউনিট অবশ্যই মনে রাখবে। বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, রোধের একক হচ্ছে ওহম, ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং তাপমাত্রার একক হয়ে যাবে ক্যালভিন। নেক্সট কোশ্চেন, অ্যাথলিটস ফুট সংক্রমণের কারণ কি? তাহলে অ্যাথলিটস ফুট হচ্ছে একটা ডিজিজ, সেই ডিজিজটি সংক্রমণের মেন কারণটা কি? কার কারণে এই অ্যাথলিটস ফুট ডিজিজটি হয়? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাথলিটস ফুট যে ডিজিজটি তার সংক্রমণের কারণ কিন্তু হলো ট্রাইকোফাইটন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে ট্রাইকোফাইটন এর কারণেই কিন্তু অ্যাথলিটস ফুট ডিজিজটা হয় এবং অ্যাথলিটস ফুট হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন এবং এটি যে ফাঙ্গিটের জন্য হয় সেটি ট্রাইকোফাইটন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডা এর কেমিক্যাল নেম কি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিং সোডা, তার কিন্তু কেমিক্যাল নেম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট হবে না, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডও হবে না বা সোডিয়াম নাইট্রেটও হবে না। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওয়াশিং সোডার কেমিক্যাল নেম হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোডিয়াম কার্বনেট হলো ওয়াশিং সোডার রাসায়নিক নাম এবং এর যে সংকেত সেটা হলো Na2CO3, এই হলো সোডিয়াম কার্বনেট। এবং সোডিয়াম যে বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 এটা
বেকিং সোডা নামে পরিচিত, এটাও তোমরা একটু মনে রাখবে। তাহলে ওয়াশিং সোডা হলো Na2CO3 এবং বেকিং সোডা হলো NaHCO3। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন? তাহলে ইলেকট্রিক জেনারেটরের আবিষ্কর্তা কে? তাহলে তোমরা যারা অ্যান্সারগুলো পারবে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করো এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইলেকট্রিক জেনারেটর কে যিনি আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন মাইকেল ফ্যারাডে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইকেল ফ্যারাডেই কিন্তু ইলেকট্রিক জেনারেটরের আবিষ্কার করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন টেলিফোন আবিষ্কার করেছিলেন, তার জন্য তিনি ফেমাস ছিলেন। আলফ্রেড নোবেল তিনি একটা খুব বড় এক্সপ্লোসিভ বানিয়েছিলেন, ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। এবং আলভা এডিসন হচ্ছেন ইলেকট্রিক লাইট বাল্ব কিন্তু ডিসকভার করেছিলেন আলভা এডিসন। নেক্সট কোশ্চেন, SEZ এর পুরো নাম কি? SEZ এর ফুল ফর্ম কি? খুব একটা কমন কোশ্চেন, বাট এটা অনেকেই অনেক সময় হয়তো ভুল করে ফেলো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, SEZ এর পুরো নাম হয়ে যাবে স্পেশাল ইকোনমিক জোন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্পেশাল ইকোনমিক জোন, S ফর স্পেশাল, E ফর ইকোনমিক অ্যান্ড Z ফর জোন, স্পেশাল ইকোনমিক জোন। এবং এই SEZ ইন্ডিয়ার ফার্স্ট SEZ বা স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছিল 1965-এ, 1965 খ্রিস্টাব্দে, এবং সেটা হয়েছিল গুজরাটের কান্দলাতে প্রথম ভারতের সর্বপ্রথম SEZ স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছিল 1965 সালে। নেক্সট কোশ্চেন, জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? অর্থাৎ জলে যদি আমরা কোনো একটা সোজা দণ্ডকে ডোবাই সেটা কিন্তু আংশিক বাঁকা দেখায়, তাহলে এক্ষেত্রে এর মেন কারণটা কি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারণ হয়ে যাবে, প্রতিফলন হবে না, ব্যতিচারও হবে না বা সমাবর্তনও হবে না, আলোর প্রতিসরণেই কিন্তু এর মেন কারণ, প্রধান কারণ। তাহলে জলে আংশিক ডোবানো একটি সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ হলো আলোর যে প্রতিসরণের ফলেই কিন্তু হালকা সেটিকে বাঁকা দেখায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা যারা আনএকাডেমি অ্যাপ ব্যবহার করে আমাদের ক্লাসগুলো করতে চাও তারা কিন্তু অবশ্যই আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, এমনকি 2 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে ব্যবহার করা স্পেশাল রেফারেল কোডটি ইউজ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সমস্ত যে রেট এখানে শো করছে তার উপর কিন্তু ফ্ল্যাট 10% কিন্তু তোমরা ডিসকাউন্ট ইজিলি পেয়ে যাবে। তাহলে তোমরা যারা এই 10% ডিসকাউন্টটা অ্যাভেল করতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা রেফারেল কোডটি নিয়ে আনএকাডেমি লার্নিং অ্যাপ ইনস্টল করার পর তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিলে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং তোমরা তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিন্তু আজ থেকেই শুরু করে দিতে পারবে। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন যেটা আছে, কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়? তাহলে কপার ডেমন সেটা কোন ধাতুকে বোঝায়? কপার ডেমন কাকে বলা হয়? তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আননোন কোশ্চেন। তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কপার ডেমন বলতে যে ধাতুকে বোঝায় সেটি কিন্তু টিন নয়, নিকেলও নয়, নিকেল। অ্যান্সার হয়ে যাবে বি, নিকেল। অপশন বি, নিকেল। কপার ডেমন বলতে নিকেলকে বোঝায়, নিকেল। এবং নিকেলকে কেন কপার ডেমন বলা হয়? কারণ কপারের যে কপারের আকরিকের মতোই নিকেলটা অনেকটা কপারের আকরিকের মতোই। তাহলে এই জন্যই কপার ডেমন নিকেলকে বলা হয়, নিকেলকে কপার ডেমন বলা হয়। কারণ অনেক সময় কনফিউজড হয়ে যাওয়া যায় যে এটা কপারের আকরিক নাকি নিকেলের আকরিক, এবং এই জন্যই নিকেলকে কপারের ডেমন বলা হয়। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস থাকে? তাহলে একটা ইলেকট্রিক বাল্ব, সেই ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস পূর্ণ থাকে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি আর্গন? তাহলে এক্ষেত্রে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমাদের অ্যান্সার হয়ে যাবে, ইলেকট্রিক বাল্বের মধ্যে যে গ্যাসটি মেনলি খুব বেশি পরিমাণে থাকে সেটি কিন্তু আর্গন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্গনই কিন্তু ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে, কিন্তু কোনো ক্ষেত্রে আর্গন এবং নাইট্রোজেনের মিক্সচারও ব্যবহার করা হয়। সুতরাং নাইট্রোজেনও কিন্তু ইলেকট্রিক বাল্বের মধ্যে ব্যবহার করা হয়, কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে আর্গন। কারণ আর্গনের সাথে কিছু পরিমাণে নাইট্রোজেন মিক্সড করা হয় কোনো সময়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে F1
তুর্কি গ্র্যান্ড প্রিক্স 2020 জিতেছে। তাহলে সম্প্রতি হওয়া ফর্মুলা 1 তুর্কি গ্র্যান্ড প্রিক্স 2020 সম্প্রতি কে জিতলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি F1 তুর্কি গ্র্যান্ড প্রিক্স 2020 জিতেছেন লুইস হ্যামিল্টন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্প্রতি লুইস হ্যামিল্টন F1 তুর্কি গ্র্যান্ড প্রিক্স জিতেছেন এবং তিনি হলেন ইংল্যান্ডের বাসিন্দা। ইংল্যান্ড, তার ন্যাশনালিটি হলো ইংল্যান্ড, ইংলিশ। নেক্সট কোশ্চেন, এশিয়ার প্রথম সৌরচালিত টেক্সটাইল মিল কোন রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে? তাহলে এশিয়ার ফার্স্ট যেটা সৌরচালিত টেক্সটাইল মিল সেটা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, এশিয়ার প্রথম সৌরচালিত টেক্সটাইল মিল যে রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে সেটি হলো মহারাষ্ট্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রে এটি প্রতিষ্ঠিত হতে চলেছে এবং মহারাষ্ট্রের পার্বনী জেলার অবস্থিত জয় ভবানী সমবায় টেক্সটাইল মিলে কিন্তু এই প্রথম সৌরচালিত টেক্সটাইল মিল হিসেবে এটি প্রতিষ্ঠিত হতে চলেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ব্যাংক সাইবার জালিয়াতির বিরুদ্ধে মুহ বন্ধ রাখো প্রচার অভিযান চালু করেছে? তাহলে মুহ বন্ধ রাখো প্রচার অভিযান যে ব্যাংক সম্প্রতি সাইবার ক্রাইম বা সাইবার জালিয়াতির বিরুদ্ধে শুরু করেছে সেটি হয়ে যাবে আমাদের SBI হবে না, ICICI হবে না, RBI হবে না, সেটা কিন্তু HDFC ব্যাংক। HDFC ব্যাংক সম্প্রতি সাইবার জালিয়াতির বিরুদ্ধে মুহ বন্ধ রাখো প্রচার অভিযান চালু করেছে। সম্প্রতি HDFC ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন শশীধরন জগদীশন এবং HDFC ব্যাংকটা এস্টাবলিশড হয়েছিল 1994 1994 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার্স অবস্থিত মুম্বাই। নেক্সট কোশ্চেন, সম্প্রতি রাজ্য বা কেন্দ্রীয় সরকার মাস্ক না পরার জন্য 2000 টাকা জরিমানা ঘোষণা করেছে। তাহলে এটা কোন রাজ্য সরকার? কোন রাজ্য সরকার সম্প্রতি মাস্ক না পরার জন্য 2000 টাকা জরিমানা ঘোষণা করেছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, যে রাজ্য বা কেন্দ্রীয় সরকার সম্প্রতি মাস্ক না পরার জন্য 2000 টাকা জরিমানা ঘোষণা করেছে সেটি হলো দিল্লি। দিল্লি একটি রাজ্য নয়, দিল্লি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো দিল্লি কিন্তু সম্প্রতি কিন্তু 2000 টাকা জরিমানা ঘোষণা করেছে মাস্ক না পরার জন্য। এটা কিন্তু মানে আমাদের যেটা রিসেন্ট করোনা প্যান্ডেমিক, সেই করোনা প্যান্ডেমিক যাতে স্প্রেড না হয় তার জন্য এই ইনিশিয়েটিভটিও কিন্তু দিল্লি গভর্নমেন্ট নিয়েছে। দিল্লির প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন অরবিন্দ কেজরিওয়াল এবং এই অরবিন্দ কেজরিওয়াল তিনি আম আদমি পার্টি থেকে বিলং করেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশন সোনু সুদকে কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলো? তাহলে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন সোনু সুদকে একটি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে, সেটি কোন রাজ্য? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন সোনু সুদকে পাঞ্জাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাঞ্জাব। পাঞ্জাবের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং পাঞ্জাবের প্রেজেন্ট গভর্নর হলেন VP সিং, দুজনেই সিং। এটা একটা মনে রাখার কিন্তু সহজ উপায়। নেক্সট কোশ্চেন, ভারত কোন বছর প্রথমবার ফিফা অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে? অর্থাৎ ফিফা আন্ডার-17 উমেন্স ওয়ার্ল্ড কাপ এর হোস্ট ভারত কোন বছর করবে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ভারত কিন্তু 2022 সালে, অপশন বি, 2022 সালে প্রথমবার ফিফা অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে। অর্থাৎ এরা হোস্ট করবে ইন্ডিয়া 2022 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নেম অফ মেসোপটেমিয়া? তোমরা হয়তো মেসোপটেমিয়া নামটা অনেকেই পরিচিত। এটা ছিল একটা এনসিয়েন্ট সিভিলাইজেশন যেটা আমাদের ভারতবর্ষের হরপ্পা সভ্যতার সাথে সমসাময়িক ছিল। কিন্তু মেসোপটেমিয়ার বর্তমান তাহলে নামটা কি? তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, মেসোপটেমিয়ার বর্তমান কিন্তু ইরাক নামে পরিচিত। ইরাক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ইরাকের যে রাজধানী বাগদাদ, সেই বাগদাদের যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল সেটাই কিন্তু মেসোপটেমিয়া নামে কিন্তু প্রাচীন যুগে পরিচিত ছিল। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইরাক। ইরানের ক্যাপিটাল হলো তেহরান, ইজিপ্টের ক্যাপিটাল হলো কায়রো এবং তুরস্ক বা টার্কির ক্যাপিটাল হয়ে যাবে আমাদের আঙ্কারা। তোমরা অবশ্যই এই কিছু কিছু কান্ট্রির ক্যাপিটালগুলো অবশ্যই একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য জেমস বন্ড ক্যারেক্টার? জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জেমস বন্ড একটি খুব বিখ্যাত চরিত্র এবং সেই বিখ্যাত চরিত্রটি সৃষ্টি করেছিলেন ইয়ান ফ্লেমিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন। নেক্সট কোশ্চেন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তাহলে তোমরা প্রত্যেকেই যারা অ্যান্সারটা পারবে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তো গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কিন্তু আমাদের যেখানে অবস্থিত সেটা কিন্তু
কানপুরে অবস্থিত, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কানপুরে, অর্থাৎ এটা কিন্তু স্টেট বললে উত্তরপ্রদেশ হয়ে যেত, তাহলে উত্তরপ্রদেশের কানপুরে যে স্টেডিয়াম সেটা গ্রিন পার্ক স্টেডিয়াম নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকর বিখ্যাত ছিলেন? তাহলে মেধা পাটেকর নামটা কিসের জন্য বিখ্যাত ছিল? পণপ্রথা বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন নাকি চিপকো আন্দোলন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে মেধা পাটেকর যে আন্দোলনের জন্য বিখ্যাত ছিলেন সেটা কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য মেধা পাটেকর বিখ্যাত ছিলেন, এবং এই যে মেধা পাটেকরের নর্মদা বাঁচাও আন্দোলন, এই আন্দোলনটা তিনি শুরু করেছিলেন 1985, 1985 সালে এই নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কার রচনা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কার লেখা? কুলদীপ নায়ার, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কিন্তু লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির রচয়িতা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবং জওহরলাল নেহরুর একটা গুরুত্বপূর্ণ বই হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া হলো জওহরলাল নেহরুর লেখা, এবং ইন্দিরা গান্ধীর একটা খুব উল্লেখযোগ্য বই হলো মাই ট্রুথ। এই বইটি কিন্তু ইন্দিরা গান্ধী রচনা করেছিলেন। আজকের মক টেস্টে আমরা শেষ কোশ্চেনে হাজির হয়ে গেছি, এবং এই শেষ কোশ্চেনটি হলো কোন গ্যাসকে ফায়ার অ্যালার্ম বলা হয়? তাহলে ফায়ার অ্যালার্ম কোন গ্যাসকে বলা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো কোন গ্যাসকে আমরা ফায়ার অ্যালার্ম বলি। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এবং তার সাথে তোমরা একটু কমেন্ট করে জানাবে কোন গ্যাসকে ফায়ার এক্সটিংগুইশার বলা হয়। ফায়ার অ্যালার্ম কোন গ্যাসকে বলা হয় এবং ফায়ার এক্সটিংগুইশার কোন গ্যাসকে বলা হয়? তোমরা এই দুটো অ্যান্সারই কিন্তু কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবে। তাহলে আজকের মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন উইথ এক্সপ্লানেশন আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু ভিডিওটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হবে আবার পরের দিন, আবার আমরা নিয়ে আসবো আরেকটা ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজ মক টেস্ট সিরিজ। তোমরা আমাদের ক্লাসগুলি প্রত্যেক সোম, মঙ্গল, বুধ এই 3 দিন সন্ধ্যে 7টার থেকে প্র্যাকটিস সেটগুলি কিন্তু দেখতে থাকো। দেখা হবে আবার কালকে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।